কোন জানি একটা রহস্য, কোন জানি একটা বিষয় চলছে, এবং আমরা যত রাজনৈতিক দলগুলি একত্রিত হতে পেরেছিলাম এই আন্দোলনে, সেই রাজনৈতিক দলগুলি এখন আক্ষরিক অর্থে কিছু একসঙ্গে থাকলেও ভাবনার দিক দিয়ে বোধহয় ব্যবধান ঘটে গেছে। এখন কে ফার্স্ট হবে, কে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, এরকম একটা দখলদারিত্বের মনোভাব কারো কার মধ্যে আমরা লক্ষ্য করছি। আর সামগ্রিকভাবেই যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের কথাবার্তা আচরণও মনে হয় যে হাসিনা যাওয়াটাই যথেষ্ট না, বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে। অর্থাৎ বৈষম্যের আড়ালে আরেকটি বৈষম্য সৃষ্টি করার চেষ্টাটা আমার মনে হয় চলমান। আমার মনে হয় দৃশ্যমান শত্রুকে মোকাবেলা করা সহজ, কিন্তু অদৃশ্যমান শত্রুকে আইডেন্টিফাই করা, তারপরে তার মোকাবেলা করা। কিন্তু আমরা কিন্তু কোনোটাই আইডেন্টিফাই এখনো করতে পারছি না, অনুমান করছি যে একটা কিছু হচ্ছে, একটা কিছু করছে, একটা কিছু। আরেকটি জিনিস হলো যে সরকার আছে, সরকারের উপদেষ্টা মন্ডলীরা আছেন, তাদের মধ্যে যথেষ্টভাবে আমার মনে হয় সমন্বয়ের ঘাটতি আছে। যার যার অবস্থান থেকে শেষে কথা বলছেন, কিন্তু সরকারের যে একটা কথা সকলের মুখ থেকে প্রতিফলিত হবে তেমনটা আমার কাছে মনে হচ্ছে না। আর সকল উপদেষ্টা যে খুব সমগুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় না। প্রধান উপদেষ্টা খুব শক্তিশালী মনে হয়েছিল এক সময়, এখন মনে হয় না, কারণ তার একটা বড় দেশের শক্তি তাকে সমর্থন করছে। সেই শক্তিটা কিন্তু রাজনীতিক ষড়যন্ত্র মোকাবেলার জন্য যথেষ্ট না। সেই দৃঢ়তা আমার মনে হয় তার মধ্যে নাই। সেটা বয়সের কারণেই হোক, অথবা তরুণদের চাপের কারণেই হোক, অথবা অদৃশ্য শক্তির কারণেই হোক, তিনিও কিন্তু পরিষ্কারভাবে কিছু বলছেন না, যার থেকে আমরা আশ্বস্ত হব। কারণ আমাদের আন্দোলনটা তো ভোটের, অর্থাৎ মালিকানার। আমরা 16 বছর ভোট দিতে পারিনি, আমাদের নতুন ভোটাররা 15 বছর ভোট দিতে পারে নাই। সুতরাং আন্দোলনের সূচনাটা কি হচ্ছিল অবাধ, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনে। তারপরে তো নানামুখী আন্দোলন মাঝখানে গেছে, কিন্তু শেষ আন্দোলনটা যেটা হলো সেটা হলো বৈষম্য কোনটা, মেধা আর কোটার দ্বন্দ্ব। তো সে কোটাও তো হাইকোর্ট কর্তৃক ডিসাইড হয়ে গেছে।